সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা। ভাই সাহেব, কালকে সকালে আমরা চলে যাব। আজকে আমার হাসপাতাল থেকে কল এসেছিল। আর কয়েকটা দিন থাকলে হয় না? আমরা তো এসে থেকে গেলাম, এবার তোমরা গিয়ে আমাদের বাসায় ঘুরে আসবে। সবাই সবার সবকিছু গুছিয়ে রাখো, সকাল 10টায় আমরা বের হব। রাহুল কালকে চলে যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণে সৃষ্টি আপুর কথা শুনে রাহুলের মনটা কিছুটা ভালো হয়ে যায়। সৃষ্টি আপু বলে, কালকে সিলেট গিয়ে রাহুলের জন্য একটা গিফট রেডি করে রাখা হয়েছে। আমি তো আপুর কথা শুনে খুশি হয়ে বললাম, কি গিফট আপু? সারপ্রাইজ। তোর বল না। বলা যাবে না। বলিস না, আমার দুলাভাই তো দুলাভাই আছে। দুলাভাই বলো তো সারপ্রাইজটা কি? আমি নিজেই জানি না, এটা তোমার আপুর ব্যক্তিগত। ও আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে সোফায় বসে আড্ডা দিচ্ছিল আর টিভি নিউজ দেখছিল। তখনই সংবাদ উপস্থিকা বলে, একটু আগে আমাদের হাতে একটা দুঃসংবাদ এসে পৌঁছে। বাংলাদেশ NSI এর বেস্ট কমান্ডো অফিসার এবং বম ডিসপোজাল ইউনিটের প্রধান RR চৌধুরী কিছুক্ষণ আগে সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন, যিনি ভারতের একটি বিমানবন্দরে মূল হামলাকারী আব্দুল্লাহ আবু হাসানকে গ্রেফতার করেছিলেন। আজকে একটা মেশিনে গিয়ে তিনি নিহত হন। তখন রাহুলের বাবা বললেন, দেশে কি শুরু হলো? একের পর এক অফিসার মারা যাচ্ছে। ধুর, তোমরা ঘুমিয়ে পড়ো, এসব ফালতু নিউজ দেখে লাভ কি? রাহুল টিভি বন্ধ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুলরা বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। বিকেলের দিকে রাহুলরা সিলেটে চলে আসে। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। রাহুল সকালে ঘুম থেকে উঠতে দেখতে পায় আমার ঘুম ভেঙে যায় কারো কথা বলার শব্দে। আমি ঘুম থেকে উঠে দেখলাম সৃষ্টি আপু আর সুমনা আপু আমার রুমে কি যেন করছে। আমি তখন বললাম, কিরে তোরা আমার রুমে কি খুঁজছিস? হঠাৎ করে রাহুলের কণ্ঠ শুনে আমি সুমনা রাহুলের দিকে তাকালাম। দেখলাম রাহুল বিছানায় বসে আছে। আমি তখন বললাম, রুমটা তো গরু থাকে, তাই রুমটাতে মানুষ থাকার জন্য রেডি করছিলাম। কেন, তোদের কি আমায় মানুষ মনে হয় না? না। তাহলে? এই একটু আগে বললো তো গরু থাকে এই রুমে। আমি গরু হলে তোরা কি? দুইজনে চুপ করবি। রাহুল নিচে আয়, সবাই বসে আছে। এই কথা বলে সৃষ্টি আপু আর সুমনা চলে গেল। রাহুল উঠে ফ্রেশ হতে গেল। এইদিকে সৃষ্টি আপু আর সুমনা তার রুমে যেতেই দুলাভাই বলল, কিছু পেলে তোমরা? না, পাইনি। কেন? আরে দুলা ভাই, রাহুল ঘুম থেকে উঠে পড়ে, তাই আমরা ভালোভাবে খুঁজতে পারিনি। এইদিকে রাহুল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে লিপি, মামা আর মামিমণি খাবার টেবিলে বসে আছে আর বাকিরা নেই। তখন রাহুল বলে, মামিমণি, আপুরা আর দুলাভাই কই? মনে হয় রুমে আছে। আচ্ছা, আমি কি নিয়ে আসি ওদের। আমি কি আপুর রুমে ঢোকার আগে ওদের কিছু কথা শুনলাম। ওদের কথা শুনে আমি হাসলাম আর মনে মনে বললাম, বাহ, তিনজনই তো দেখছি ভালো গোয়েন্দা হয়েছ। আমি যতক্ষণ না নিজে থেকে ধরা দিব ততক্ষণ পর্যন্ত আমায় কেউই ধরতে পারবে না আর মারতেও পারবে না। আমি তখন ওদের কথা না শোনার ভান করে রুমে ঢুকে বললাম, কিরে তোরা এখানে? আমায় খেতে যাওয়ার জন্য বলে তোরা এখানে বসে গল্প করছিস? না, এই তো আসছি। তারপর সবাই নিচে চলে যায় সকালের খাবার খাওয়ার জন্য। সকালে নাস্তা শেষ করে। সৃষ্টি আপু, তুই না বললি আমায় কি সারপ্রাইজ দিবি? দাঁড়া তুই, আমি নিয়ে আসছি। তারপর সৃষ্টি আপু তার রুমে যায়। তারপর সৃষ্টি আপু ফিরে এসে সুমনাকে বলে, সুমনা, তুই রাহুলের চোখে কাপড় দিয়ে বেঁধে দে, যাতে রাহুল দেখতে না পায়। আমি আপুর কথা রাহুলের চোখে কাপড় দিয়ে বেঁধে দিলাম। এই কুত্তি, আস্তে বাঁধিস চোখ। চোখে কাপড় বাঁধা শেষ হলে সুমনা সৃষ্টি আপুকে বলে, এবার বাইরে চল। তারপর রাহুলকে নিয়ে বাইরে যাওয়া হয়। বাইরে গিয়ে রাহুলের চোখের বাঁধন খুলে দেওয়া হয় আর সবাই সারপ্রাইজ বলে চিৎকার দেয়। আমার চোখের বাঁধন খুলে দিতেই আমি দেখতে পেলাম আমার চারপাশে সুফিয়ান, বিশ্বজিৎ আর বাসার সবাই দাঁড়িয়ে আছে। ও, আপনাদের তো বলাই হয়নি, লিপির সাথে সুফিয়ান আর বিশ্বজিতের বন্ধুত্ব জমে গেছে। আমার সামনে একটা সাদা রঙের জিক্সার জেফ 250cc BS6 বাইকটা দেখে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি সেটা বলে কাউকে বোঝাতে পারবো না। এটা আমার স্বপ্নের বাইক। আমি গুগলে আর ইউটিউবের ভিডিও দেখতাম। তখন আপু বলে, কিরে খুশি তো? আমি খুশিতে কান্না করে আপুকে জড়িয়ে ধরলাম। আমি কিছু বলতে পারছি না। কিরে ভাই, কান্না করছিস কেন?
তোর এই বাইক পছন্দ হয়নি? আমি কান্না থামিয়ে বললাম, আরে অনেক পছন্দ হয়েছে। আপু তুই জানলি কি করে এই বাইকটা আমার পছন্দের? অনেক অনেক ধন্যবাদ আপু তোকে। আমি তো তোর বোন হই, তুই না বললেও আমি জানতে পারি। আমি রাহুলের হাতে চাবি দিয়ে বললাম, নে ভাই, আজকে এটা নিয়ে কলেজে যাবি। তা তো অবশ্যই, কিন্তু তার আগে তুই আর দুলাভাই এই বাইকটা নিয়ে ঘোরায়, তারপর না হয় আমি চালাবো। ইস, আজকে যদি কলেজে যেতাম তাহলে এই নতুন বাইকে করে যাওয়ার ভাগ্য হতো। কেন আজকে কলেজ যাবি না? না, কালকে একটা প্রেজেন্টেশন আছে কলেজে, সেটা প্রস্তুত করতে হবে। ও। তখন লিপি বলে, আমি কি রাহুলের সাথে কলেজে যেতে পারি? লিপির কথা শুনে সবাই লিপির দিকে তাকায়। তখন লিপি সেটা খেয়াল করে। তখন লিপির মনে হয় সেটা কি বলছে। তখন লিপি বলে, না মানে বাসায় বসে ভালো লাগবে না। ভাইয়া ভাবি আর আঙ্কেল আর আন্টি চলে যাবে দাওয়াতে, তো আর সুমনা আপু প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। আমি একা থেকে কি করব, তাই বলছিলাম আর কি। বুঝতে পারছি ননদিনী। আচ্ছা সমস্যা নেই, আপনি গিয়ে রেডি হয়ে নেই, একটু পরে বের হব। আচ্ছা, এই বলে আমি চলে আসলাম আমার রুমে। ব্রেকটা একটু কম মারো। ভালো কথা, আজকে তাহলে ভাঙা রাস্তা দিয়ে কলেজে যাব, তাহলে যেতে বেশি ভালো হবে, ফিল নিব। কি হচ্ছে রাহুল, বাবা মাকে দেখতে পারছিস না? নিজের জামাইকে বল ভালো হয়ে যেতে, দেখছিস না কি সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছে। হয়েছে ভাই, চুপ করো। তুমি কেঁচো করতে বাঁশ বের করে দিবে আমার। বলছিলাম কি দুলাভাই, শালাবু এখন না, কলেজ থেকে আসলে শুনবো। এইদিকে সন্ত্রাসীদের প্রধান জয়নাল তার অনুসারীদের বলছে, আমাদের একমাত্র পথের কাঁটা আরাজ চৌধুরী তো শেষ। এখন বাংলাদেশে আক্রমণ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বাংলাদেশের যে হোটেল বেশি পুষ্টিতে আছে আমরা সেই হোটেলটা বেছে নিব। তখন একজন অনুসারী বলে, বস কবে আক্রমণ করবো আমরা? বাংলাদেশ থেকে বসের এর অর্ডার পাওয়ার পরে হামলা হবে, তোরা ভালো করে প্রস্তুতি নিয়ে নে। ওকে বস। জয়নাল রুমে এসে কল দিল তার বসের নাম্বারে। জয়নাল কথা বলা শুরু করে। এইদিকে রাহুলের ফোনও কল আসে। আমি যেই বের হব তখনই আমার ফোন বেজে ওঠে। আমি ফোন বের করে দেখতে পেলাম আমার সেই পরিচিত নাম্বার। আমি হেসে ফোন রিসিভ করে বললাম, বলো কি খবর? তোরা আমার অনুমতির অপেক্ষা কর, পরিস্থিতি কিছুটা আমাদের হাতের বাইরে আছে, পুরোটা হাতে আসতে কয়েকদিন সময় লাগবে। ওকে বস। এইদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানতে পারে সন্ত্রাসী জয়নালের নেক্সট টার্গেট বাংলাদেশ। বাংলাদেশের সকল বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়। রাহুল ফোন রেখে বাইকের কাছে চলে আসে। সুফিয়ান বিশ্বজিৎ ও বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সুফিয়ান বাইক হলো অ্যাপাসি RTR 160 4V আর বিশ্বজিতের বাইক হলো ইয়ামাহা FZ VS। তখন রাহুল বলে, মেয়েরা কোথাও যেতে হলে এত আটা ময়দা মাখতে পারে? আমি রাহুলকে বললাম, রাহুল দরজার দিকে তাকা। আমি সুফিয়ানের কথা দরজার দিকে তাকাতেই আমার চোখ কপালে, কারণ লিপি একটা নীল রঙের শাড়ি পরেছে, সাথে কপালে নীল টিপ, চোখে কাজল, হাতে নীল চুড়ি আর চুলগুলো ছাড়া একদম আমার পছন্দের মতো সেজেছে লিপি। কিন্তু তখনই আমার দিশার কথা মনে হলো। আমি লিপির দিক থেকে চোখ সরিয়ে নিলাম। লিপি এসে আমার কাঁধে হাত দিয়ে বাইকে উঠে পড়ে। আমি বাইকের আয়নায় দেখছিলাম লিপির চুল বাতাসে উঠছিল, কি সুন্দর লাগছিল। তারপর দিয়াকে তার বাসা থেকে নিয়ে সবাই চলল কলেজের উদ্দেশ্যে। কলেজ গেট দিয়ে রাহুল, সুফিয়ান আর বিশ্বজিৎ বাইক নিয়ে ঢুকছে। আর সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবেই না কেন, যে ছেলেরা কখনো কোনো গাড়ি নিয়ে কলেজে আসে নাই তারা বাইক নিয়ে কলেজে আসছে, সাথে আবার মেয়ে বসে আছে। আর বিশ্বজিৎ বেচারা সিঙ্গেল। জুই, দিশা আর রূপা বসে আছে গাছতলায়। দিশা মাথা নিচু করে বসে আছে। এই কয়েকদিন দিশা বেচারি রাহুলের কোনো খবর না পেয়ে হতাশ হয়ে বসে আছে। তখন জুই দিশাকে ধাক্কা দিয়ে বলে, দিশা, দিশা, এই দিশা। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। গেটের দিকে তাকা। কেন? রাহুল আসছে বাইক করে কলেজে। কিন্তু আমি জুয়ের কথা শুনে গেটের দিকে তাকাই। রাহুল দেখে তো আমি মহা খুশি, কিন্তু রাহুলের পিছনে তাকিয়ে আমি তো নির্বাক। রাহুলের পেছনে মেয়েটা কেড়ে, ওদের কিন্তু বেশ মানিয়েছে। রূপার কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি দেখলাম মেয়েটা রাহুলকে পিছন থেকে জড়িয়ে ধরেছে
আমি এতদিন ধরে রাহুলের জন্য মরছি, আর এই মেয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে আছে। কি রে দিশা, দেখলি তো রাহুলের জিএফ কে? জিএফ মানে? দেখছিস না রাহুলকে জড়িয়ে ধরে কলেজে ঢুকছে, আবার রাহুলের সাথে হাসাহাসি করছে, আর রাহুলও কি সুন্দর করে কথা বলছে। দিশা তখন রেগে বলে, রাহুল শুধু আমার, রাহুলের পাশে আমি থাকবো শুধু। কি বলছিস? তুই না রাজীবকে ভালোবাসিস? না, আমি ওই গাধাটাকে ভালোবাসি। চল ওদের ওখানে। ওই মেয়ের কত বড় সাহস, আমার জিনিসের দিকে তাকায়। চল তো। আমরা সবাই বসে মাঠে আড্ডা দিচ্ছিলাম, তখন নানা রকম কথা হচ্ছিল। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, কি রে রাহুল, এতদিন কলেজ আসিস নাই? আমি তাকিয়ে দেখলাম জুই, রূপা আর দিশা আপু। আমি তখন বললাম, হাসে আপু, আমার আপু আমেরিকা থেকে দেশে আসছে আর বাড়িতে গিয়েছিলাম, এজন্য আসতে পারি নাই কলেজে। তা রাহুল, এই মেয়েটা কে? আমি দেখলাম লিপিকে দেখিয়ে বলল কথাটা। আমি তখন বললাম, ও হলো লিপি, আপু ননদ, আমার বন্ধু। বন্ধু না জিএফ? জিএফ মানে? আমি দিশা আপুর দিকে তাকালাম, দেখলাম আপু আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি তখন মজা করে বললাম, আসলে আপু। আমি রাহুলের হাত ধরে বললাম, এই রাহুল, সত্যি বলে দাও না কেন আমার আর তোমার রিলেশনের কথা? ওই বলছো না কেন তোদের যে বিয়ে ঠিক হয়ে গেছে? আমি আবার দিশা আপুর দিকে তাকালাম। আপুর চোখ দিয়ে আগুন জেনে বোধ হবে। আচ্ছা আপু এমন করে কেন তাকিয়ে আছে? আপু তো আমায় ভালোবাসে না, তাহলে কি দিশাও আমায় ভালোবাসে? না, আমায় জানতে হবে। জানো দিশা আপু, রাহুল আর লিপি কয়েকদিনের মাঝে বিয়ে করে আমেরিকা চলে যাবে। আমি তখন আপুকে পরীক্ষা করার জন্য বললাম, দিশা আপু বসেন আমাদের সাথে। লিপি এগুলো আমাদের কলেজের সিনিয়র আপু। কথাটা বলে যে আমি আপুর দিকে তাকালাম, ভাইরে কি বলবো। আপু তখন সবাইকে অবাক করে দিয়ে বলে, দিশা আপু আমার শার্টের কলার চেপে ধরে আমাকে দাঁড় করিয়ে আপু বলে, ওই তুই এতদিন কই ছিলি? আরে আপু একটু আগেই তো বললাম। এই মেয়েটা কে হয় তোর? আমার লজ্জা করে কইতে আপু। দেখ, নাকামি করবি না, নাকামি করলে নাক ফাটিয়ে দিব। ও আচ্ছা, আমার ইয়ে হয়। দাঁতে দাঁত চেপে বললাম, ইয়ে মানে? আরে ইয়ে মানে বলছেন না, আপনি কি ফিডার খান? সোজা সাপটা উত্তর দে। আমার বন্ধু। রাহুল আর কিছু বলার আগে একটা ঠাস করে শব্দ হয়। কি ভাবছেন রাহুলের গালে পড়েছে? আরে না, ঠাস করে লিপির গালে পড়েছে। আপনারা হয়তো ভাবছেন দুইজনের মাঝে লিপি আসছে কি করে, তাই তো? তাহলে শুনুন। দিশা যখন রাহুলের কলার চেপে ধরে, তখন লিপি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে রাহুলের কলার থেকে দিশার হাত সরাতে যায়। তখন দিশা লিপির গালে চড় বসিয়ে দেয়। তখন রাহুল তার কলার থেকে দিশার হাত ছুড়িয়ে দেয়। তখন রাহুল বলে, আপু এটা কি করলেন আপনি? ও আমাদের মাঝে কেন আসছে? তাই বলে আপনি ওকে কেন মারবেন? আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কারণ তুই হলি শুধু আমার। আমার কাছের কোনো মানুষ বা কোনো জিনিসের ভাগ কাউকে দিতে পারবো না। আমি আপুর দিকে ভালো করে তাকাইনি, আমি দিশা আপুর দিকে ভালো করে তাকালাম। চোখের নিচে কালো দাগো, মুখে মধ্যে পিম্পলে ভর্তি। আগের হাস্যোজ্জ্বল চেহারাটার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই। চুলগুলো কেমন যেন এলোমেলো। দিশা আপুর চেহারাটা দেখে কেন জানি নিজের কষ্ট হচ্ছিল। আমি তখন বললাম, আপনি কি অবস্থা করেছেন নিচের? এইসব তোর জন্য। আমার জন্য মানে? তোর কোনো খোঁজ খবর নাই, কিচ্ছু নাই। তোকে নিজের সাথে আপন করে নিয়েছি এই কয়দিনে বুঝতে পারছি তুই আমার কতটা জুড়ে আছিস। তুই ছাড়া এই কয়দিন আমি একটা লাশের মতো ছিলাম। আমি আমার আগের সব কাজের জন্য ক্ষমা প্রার্থী। আমি যে তোর মাঝে বিভোর। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি দিশার দিকে তাকিয়েছিলাম। তখন একটু মজা নেওয়ার জন্য লিপির এক হাত আমার হাতের মাঝে নিয়ে বললাম, কিন্তু আপু আমার আর লিপির বিয়ে তো ঠিক। ওই তুই কি বললি? আমি তোর কোন সম্পর্কে আপু লাগি? আপনি আমার সিনিয়র, তাই আপু বলি। আর আপু বলতে কোন সম্পর্কের দরকার হয় না আপু। কেন? প্রেম করার সময় মনে ছিল না? যেদিন প্রপোজ করার সময় মনে ছিল না? আরে আমি তো তখন ছোট ছিলাম, বুঝতে পারি নাই। এখন বড় হয়েছি, সব বুঝতে পারছি। ঢং করবি না। এই মেয়ে, হাত সরা রাহুলের হাত থেকে, তা না হলে তোর খবর আছে। আরে আজব তো, আমি আমার হবু স্বামীর হাত ধরে আছি, তাতে আপনার কি? আপু লিপি তো ঠিকই বলেছে। ওই লিপি না পিপিয়ে আজকে তুই শেষ, এই বলে আমি একটা লাঠি খুঁজতে লাগলাম।
আর কিছুক্ষণ পর পেয়েও গেলাম। আমি লাঠি নিয়ে যেই ওই মেয়েটার দিকে আগাই, তখন মেয়েটা ভয়ে রাহুলের পিছনে চলে যায়। মেয়েটা বলে, রাহুল বাঁচা, এই গুন্ডিটা আমায় মেরে ফেলবে। কি বললি? আমি গুন্ডি? দাঁড়া, আমার গুন্ডামি দেখাচ্ছি তোকে। এই বলে আমি এগিয়ে গেলাম। তখন রাহুল, আমি তখন দিশাকে থামালাম, থামিয়ে বললাম, আপু কি করছো? মা গো, ওফ। রাহুল পাশে তাকিয়ে দেখলো সুফিয়ান, বিশ্বজিৎ আর দিয়া পাশে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। দিশা বলে, আপু ডাকছিস কাকে? তোমাকে। দিব আর একটা। না ঠিক আছে, গুড বাই। বেবি চলো বাসে চলে যায়। কি বললি? বেবি? তোর বেবির খাতায় আগুন আজকে। এই বলে আমি এগিয়ে গেলাম। সুফিয়ান, বিশ্বজিৎ ভাই বাঁচা, আমি আর অভিনয় করতে পারবো না। এই যে গুন্ডি আর মারাত্মক লেভেলের মেয়ে। এই কি বলি তুই? অভিনয় মানে? তখন বিশ্বজিৎ বলে, আপু না, সরি ভাবি, আমি বলছি তুমি এই কয়েকদিন রাহুলের যেভাবে খোঁজ করে গেছো, সেটা থেকে আমরা বুঝতে পারছি তুমি রাহুলকে ভালোবেসে ফেলেছো। কিন্তু তুমি তো সেটা আমাদের বলছিলে না। তখন আমরা একটা প্ল্যান করি, যদি তুমি রাহুলের কথা আমাদের জিজ্ঞেস করো তাহলে বলে দিব রাহুলের বিয়ে ঠিক হয়ে গেছে আর রাহুল আমেরিকা চলে যাবে। আর কি ভাগ্য বলো আমাদের। তখন লিপির সাথে পরিচয় হয় আমাদের। তারপর লিপির সাথে মিলে আমরা প্ল্যান করি আর লিপিকে অভিনয় করতে বলি। কি বললি? আমি তো সত্যি মনে করেছিলাম, আমি মনে করলাম লিপিকে বিয়ে করে আমেরিকা গিয়ে সংসার করব, আমাদের বাচ্চা হবে, ওদের নিয়ে আমাদের একটা সুখের সংসার হবে। ধুরশালা, আমার পুরা কপাল। ভাই করতাম তো সাথে সংসার, কিন্তু গুন্ডি সরি, ভাবি যে জিনিস, আমার জীবনটা আগে ভাই, তারপর অন্য কিছু। আমি রাহুলের দিকটাই দেই বাড়ি কান্না মিশ্রিত কণ্ঠে বলি, আমেরিকাতে গিয়ে সংসার করবি, বাচ্চা হবে, তাদের নিয়ে সুখের সংসার হবে। কেন? আমার বিয়ে করতে কি সমস্যা তোর? আমি খারাপ বলে? আমি তো আমার কাজের জন্য সরি বলছি, কিন্তু তোরা আমায় ভালো হতে দিবি না। দিশা রাহুলকে মারা বন্ধ করে দিয়ে সেখান থেকে ভার্সিটির গাছতলায় গিয়ে বসে। দিশা কান্না করছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। তখন জুই বলে, রাহুল যা ভাই, গিয়ে শান্ত কর। জুই আপু রেগে আছে মনে হয়। আরে যা সামনে কথা বল, গিয়ে রাগ জল হয়ে যাবে। এই কদিন তোকে পাগলের মতো খুঁজেছে। আরে যা, এতটা লাঠির বাড়ি খেয়েছিস, আর দুইটা খেলে কিচ্ছু হবে না। যা তো, আমিও মাঝে মাঝে খাই। কি? রাহুল যা। আমি বুকে সাহস নিয়ে দিশার পাশে গিয়ে বসলাম। ওইদিকে ওরা ইশারা করে বলছে কথা বলার জন্য। আমি প্ল্যান করে নিলাম, যদি মারতে আসে তাহলে ওইটা দিয়ে দিব। আমি বলছিলাম কি, কান্নাকাটি বিয়ের জন্য জমিয়ে রাখলে হয় না। এবার সাহস করে দিশার কাছে গোতা দিয়ে বললাম, হে যে শুনছো, ওগো শুনছো? আপনি লিপির কাছে যান, আমি খারাপ, লিপির সাথে সুখের সংসার করুন। এবার দিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি তো আমার এই বদমেজাজি সিনিয়র আপুকে বিয়ে করব। দিশা ছোটাছুটি করছে রাহুলের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পারছে না। দিশা পারবে কি করে? আমাদের রাহুল যে বডি বিল্ডার। তখন দিশা বলে, এইভাবে রাখবি তো সারা জীবন জড়িয়ে? কথা দিলাম আপু। আমি কথাটা বলেই জিব্বাতে কামড় দিলাম। এই কি বললাম রে? ছাড় আমায়, লাগবে না জড়িয়ে ধরা। ছাড় বলছি, ছাড়। না ছাড়বো না, তুমি তো আমার একমাত্র কি ভালোবাসা। আই লাভ ইউ দিশা। আমিও মানে আই লাভ ইউ টু রাহুল। এই বলে রাহুলকে জড়িয়ে ধরলাম, আর রাহুলও আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। তখন রাহুল বলে, বলছিলাম যে কি একটা ইয়ে দিবা সবার সামনে? সব বিয়ের পর। তাহলে লিপির কাছে যাই। আমি এই বলে যে উঠবো, আমি তখন দিশা বলে, থাক আর অভিনয় করতে হবে না, আই দিচ্ছি। আমি কাছে যেতেই দিশা নরম ঠোঁটদ্বয় আমার ঠোঁটদ্বয়কে বন্ধ করে নিল। সে কি ফিলিংস! আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই, তাই আর লিখলাম না। তখন পিছন থেকে লিপি বলে উঠল, ধরাধরি জড়াজড়ি শেষ হলে আমাদের রেস্টুরেন্টে খেতে নিয়ে চলুন আপনারা। তখন রাহুল আর দিশা একজন আরেকজনকে ছেড়ে দিল। তখন রাহুল বলে উঠল, যা তোরা খেয়ে আয়, আমরা ভার্সিটিতে আছি। ও ভাবি, সকাল সকাল দিলে চল, এখন কি খেতে নিয়ে যাবে না? সরি ননদিনী, তখন তো মাথা গরম ছিল, তাই তোমার উপর হাত তুলেছি। সমস্যা নেই, পেট ভরিয়ে খাই দিলেই হবে। চলো তাহলে। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে।
খাওয়া দাওয়া করে সবাই বাসে চলে যায়। দিশা আর রাহুল চলে যায় একটা পার্কে। সেখানে গিয়ে দুজন কিছু সময় কাটিয়ে তারা বাসে চলে যায়। রাহুল আর দিশার ব্যাপারটা সবাই জেনে যায়। ঝগড়া, ভালোবাসা এরকম করে চলে যায় 2 মাস। দিশা রাহুলকে শাসন করে, আবার ভালোবাসে। সৃষ্টি আপু আর লিপি চলে গেছে আমেরিকা, আর বিশ্বজিৎ আর লিপো নতুন সম্পর্কে জড়িয়েছে। দিশা রাহুলকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। বাসায় এসেও রাহুলকে দিশা শাসন করে। কেউ রাহুলকে সাপোর্ট করে না, বরং সবাই দিশাকে সাপোর্ট করে। আমাদের ভালোবাসার হয়তো কারো নজর লাগে যায়, আর সেটা ভেঙেও যায়। আসলে একটা রিলেশন যদি দুইজন নিজের দিকে নিয়ে চিন্তা করে, সে ভালোবাসা কখনো পরিপূর্ণতা পায় না। যদি দুইজনে স্যাক্রিফাইস না করে, তাহলে সেই ভালোবাসা অসুস্থ ভালোবাসা। আমাদের ভালোবাসাটাও এমন করে ভেঙে যায়। একদিন রাহুলকে দিশা সবার সামনে মারছে। তখন রাহুল বলে, আরে মারছো কেন? তুই মেয়েটাকে বাইকে তুললি কেন? আরে মেয়েটার পরীক্ষা দেরি হয়ে যাচ্ছিল তো আমি লিফট দিয়েছি। মিথ্যা বলবি না। আরে সত্যি বলছি। দিশা লাগছে কিন্তু। ভাবি দাও আরো কয়েকটা ফাজিল কেয়াকে। সবাই আমায় প্যারা দিতে, মায়ের খাওয়াতে আনন্দ পাও, তাই না? আমি যদি মারা যাই তখন কাকে তোমরা প্যারা দিবে, কাকে মার দিবে? কেন, এখন তোর কি হলো? ওই যে দিশা আমায় মারছে আর তোমরা মজা নিচ্ছ। তোর মতো ফাজিলের কিছু শিক্ষা হওয়া দরকার। ঠিক বলেছো বাবা। ভালো, ঠিক বললি তো। আজ আছে তো সবাই এমন করছো, যেদিন চলে যাব তখন শত চেষ্টা করে ডাকলেও কোনো লাভ হবে না। তাই সময় থাকতে আমার সাথে ভালো ব্যবহার করো, যখন থাকবো না তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না তোমাদের। রাহুল এই কথা বলে সেখান থেকে চলে আসে। সবাই রাহুলের কথা শুনে চুপ হয়ে যায়। দিশা মনে মনে চিন্তা করে, কি হলো রাহুল? এমন কথা কখনো বলে না। না, রাহুলের সাথে এমন করা ঠিক হয়নি আমার। রাহুল হয়তো কষ্ট পেয়েছে, তাই এমন করে কথা বলছে। যাই, আমি রাহুলের সাথে কথা বলে আসি। রাহুল ছাদে এসে দেখে সুফিয়ান আর বিশ্বজিৎ বসে আছে। রাহুলও তাদের সাথে বসে কথা বলতে থাকে। ছাদে বসে সুফিয়ান আর বিশ্বজিৎ এর সাথে কথা বলছে। তখন সুফিয়ান বলে, বন্ধু, জীবনটা তেনা তেনা হয়ে গেল রে। কেন? দিয়া যা প্যারা দিচ্ছে। তাও তুই সুখে আছিস, কিন্তু দিশা সব জায়গায় এসে আমার শাসন করে। আমার কোনো স্বাধীনতা নেই, ও যা বলবে সেটাই আমাকে করতে হবে। আমার কোনো প্যারা নেই, লিপির সাথে আমি অনেক সুখে আছি রে। আরে লিপি তো আমার ছিল, কিন্তু দিশা এসে সব কেচিয়ে দিল। আমার আর এসব প্যারা ভালো লাগছে না। কবে যে মুক্তি পাবো এর থেকে, জীবনটা প্যারাময় লাগছে। হঠাৎ করে সুফিয়ানের চোখ পড়ে রাহুলের পিছনে। রাহুলের পিছনে দিশা দাঁড়িয়ে আছে। তখন সুফিয়ান বলে, শালা মজা করা বাদ দে। আস্তে করে রাহুলকে বললাম পিছনে ভাবে দাঁড়িয়ে। আরে হোক দাঁড়ি। আমি কথা বলে পিছনে তাকাতে দেখলাম দিশার চোখে জল। আমি কিছু বলতে যাব, তখন দিশা সেখান থেকে চলে গেল। আমি পিছন থেকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু সে শুনলো না, চলে গেল। তখন বিশ্বজিৎ বলে, কি করলি রে শালা? কিছু হয়নি, রাতে কথা বলে সব ঠিক করে নিব। আর আমি কি মিথ্যা বলেছি? আমার কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতে দেয় না, আর ও কি সুন্দর ওর ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলে। রাহুল কথাগুলো বলে নিচে চলে আসে। রাতে রাহুল দিশার নাম্বারে কল দিল, কিন্তু দিশার ফোন বন্ধ। দিশা রাহুলকে সব জায়গা থেকে ব্লক করে দিল। তখন রাহুল দিশার মায়ের নাম্বারে কল দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাহুল? ভালো আছে আন্টি। বলছিলাম দিশা কোথায়? কল দিচ্ছি পাচ্ছি না। আজকে জুইয়ের কাজিনের জন্মদিন, সেখানে গিয়েছে, আর ফোনটা বাসায় বন্ধ করে গিয়েছে। আচ্ছা। রাহুল ফোন বন্ধ করে দেয়। রাহুল চিন্তা করতে থাকে, না, আমার এমন ভাবে দিশার সাথে কথা বলা উচিত হয়নি, কিন্তু সরিও যে বলবো সেটারও কোনো ওয়ে রাখেনি। কি যে করি, ধুর, কালকে সকালে কলেজে গিয়ে সবকিছু মিটিয়ে নিব। এই রাহুল তোর সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তুই তো ফোন রেখে চলে গেলি। আমি মায়ের কথা শুনে আমার ফোনটা যে অন করতে যাব, তখনই রাহুলের বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি কোনো কথা না বলেই আমার রুমে আসতে লাগলাম। তখন মা আমায় বললেন, কি কথা বলবি না ওর সাথে? না, আর হ্যাঁ মা, তোমরা না বললে করিম আঙ্কেলের ছেলে আমাকে পছন্দ করে, তাদের কালকে খুব সকালে বাসায় আসতে বলো। আর কদিন এভাবে চলবে, নিজেরও তো একটা লাইফ আছে। কি বলছিস রাহু? মা জানো তো আমি যা বলি ভেবেই চিনতে বলি। আচ্ছা বলছি। দিশা তার রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। কান্না করতে করতে দিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল কলেজে চলে আসে। এসে দিশার জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 11টায়
দিশা কলেজে আসে, কিন্তু দিশা একা নয়, দিশার সাথে একটা ছেলেও আছে। দুজন দুজনার হাত ধরে হেঁটে আসছে মনে হচ্ছে, দুজন প্রেমিক প্রেমিকা। দিশারা রাহুলের সামনে আসতেই রাহুল বলে, দিশা এটা কি? কোনটা কি? তুমি এই ছেলের হাত ধরে আছো কেন? ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এ হলো আবির, আমার হবু স্বামী। আমি কথাটা শুনে দিশার গালে একটা চর বসিয়ে দিলাম। আমি দিশার কাপ চেপে ধরে বললাম, কি বলছো তুমি? আচ্ছা, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আমার কালকে ওই রকম বলা ঠিক হয়নি, কিন্তু তুমি কালকে চলে গেলে, তার উপর তুমি আমার সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। তখন আবির বলে ওঠে, হেই, তোর তো সাহস কম নয়, তুই আমার সামনে আমার স্ত্রীকে আঘাত করছিস আবার। আমি চিৎকার করে বললাম, দেখুন, আপনার সাথে আমার কোনো সমস্যা নেই, আপনি আমাদের মাঝে দয়া করে আসবেন না। আসবো না মানে? আজকে দিশা আর আমার এঙ্গেজমেন্ট হয়েছে। এই দেখ, দিশাকে আমি রিং পরিয়েছি, আর দিশাও আমায় পরিয়েছে। বিয়ে তো হয়নি। 10 দিন পর আমাদের বিয়ে। ও, তোর বলছি না চুপ থাকতে? আর এই রিং সব নষ্টের মূল, এই রিংটা এখনই আমি খুলে দিচ্ছি। এই বলে আমি দিশার হাত থেকে রিংটা খুলতে যাব, তখনই দিশা বলে, রাহুল আমার হাতটা ছাড়ো, লাগছে রাহুল আমার। দাঁড়াও, রিংটা খুলে দেই। লাগছে রাহুল আমার, তুমি এটা খুলবে না রাহুল। রাহুল, আমি তখন রাহুলের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বললাম, আবির আমার স্বামী হয়, তোর সাথে আমার যা ছিল সবই শেষ হয়ে গেছে। আমি এত সময় কিছু বুঝিনি, এর মানে এই না যে তুই যা বলবি সেটা মেনে নিব। আর আমি কি তোকে ছোট লোক এমনি এমনি বলতাম? শাল্লাহ, নিজের গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও অন্যের গার্লফ্রেন্ডের দিকে নজর দিস। আর এসব কাজগুলো ছোট লোক ছাড়া কেউ করতে পারবে না, বলতে পারে না। তুই আমার সাথে কোনো যোগাযোগ করিস না, আমি তো তোকে এখন আর বিরক্ত করি না, তাহলে তুই কেন করছিস? আমি তোমাকে ভালোবাসি, আমি দিশাকে জড়িয়ে ধরে বললাম। ছাড়া ভাই। না, বলছি তো সরি, এ দেখো আমি কান ধরছি সবার সামনে। দিশা, তুমি তবুও এমন করো না। রাহুলের কাছে গিয়ে নিজেকে ছাড়িয়ে আমি রাহুলের গালে আর 4টা ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আমি দিশাকে ছেড়ে দিলাম। আমি একবার তাকিয়ে দেখলাম সুমনা, সুফিয়ান, বিশ্বজিৎ, দিয়া আর জুই ও রূপা আপু ছাড়া সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। নিজের কাছে কেমন যেন খারাপ লাগলো। তারপর আমি দিশাকে বললাম, দিশা, ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না, তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি একজন মেয়ের সাথে কি করে কথা বলতে হয়। যদি তুই আমায় সত্যি ভালোবেসে থাকিস, তাহলে সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, তুই আমার সাথে কোনো যোগাযোগ করিস না। আর 10 দিন পর আমার বিয়ে, আশা করি তুই এই বিয়েতে কোনো সমস্যার সৃষ্টি করবি না। দিশা আমাকে ধাক্কা দিয়ে আবিরের হাত ধরে চলে গেল কলেজ থেকে। রাহুল সেখান থেকে গিয়ে গাছতলায় বসে পড়ল। রাহুলের চোখ দিয়ে পানি পড়ছে। তখন রাহুলের কাঁধে কেউ হাত রাখলো। রাহুল না দেখে বলল, সান্ত্বনা দিতে আসছিস তোরা? আমি কোনো রেসপন্স না পেয়ে পিছনে ঘুরে তাকালাম। আমি তো পিছনে ঘুরে অবাক, কারণ আমার পিছনে সবাই ছিল। তাদের সাথে ছিল সৃষ্টি আপু, দুলাভাই আর লিপি। সৃষ্টি আপুর চোখে জল দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি করে আমার চোখের জল মুছে হালকা হেসে বললাম, আপু, দুলাভাই তোমরা? আরে তোমাদের বিকালে আসার কথা ছিল। সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে গেলাম। ধুর, আমায় কল দিলে না কেন? আমি তোমাদের গিয়ে নিয়ে আসতাম। আপনাদের বলা হয় নাই সৃষ্টি আপু প্রেগনেন্ট। মেয়েদের প্রথম সন্তান বাপের বাড়িতেই হয়, তাই আপুর সাথে দুলাভাই আর লিপিও আসছে। বড় হয়ে গেছিস তুই। আরে কি বলিস? আমি সবকিছু দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আরে ও কিছু না, চল বাসায়। না। কোথায় যাবি? দিশার সাথে কথা বলবো। না আপু। কেন? ও ভালো থাকতে চায়, ও বলে গেছে আমি যেন না যাই। দিশা ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকবো। তুই পারবি দিশাকে ছাড়া থাকতে? মানুষ অভ্যাসের দাস, ভালো থাকার অভ্যাস করলে ভালো থাকবো। আমি রাহুলকে জড়িয়ে ধরে বললাম, আমার ভাইয়া দেখছি অনেক বড় হয়ে গেছে। আমি হালকা হেসে বললাম, তারপর রাহুলরা সবাই মিলে বাসায় চলে যায়। এইদিকে দিশা তার রুমে ঢুকে দরজা লাগিয়ে কান্না করছে। সে আজকে রাহুলকে সবার সামনে আঘাত করেছে, তার বাবা মা নিয়ে কথা বলেছে, কিন্তু তাও রাহুল তাকে কিছু বলেনি। দিশা সারাদিন রুম থেকে আর বের হয়নি। পরের দিন সৃষ্টি আপুরা সবাই মিলে ঘুরতে বের হয়। ঘোরা মূলত রাহুলকে হাসি খুশি করার জন্য। সারাদিন সবাই বাইরে ঘুরে রাতে বাসায় ফিরে। পরের দিন রাহুলরা সবাই কলেজে চলে যায়। আমি কলেজে ঢুকে দেখতে পেলাম দিশা আর জয়ী, রূপা আপু বসে আছে।
আমি সেদিকে না তাকিয়ে বাইক পার্কিং করে ক্লাসে চলে গেলাম। এইদিকে দিশা বসে রাহুলের দিকে তাকায়। রাহুলকে দেখে মনে হচ্ছে কিছু হয়নি। রাহুল চলে যাওয়ার দিকে দিশা তাকিয়ে থাকে। তখন জুই বলে, সবকিছু শেষ তো করে দিয়েছিস, এখন আর তাকিয়ে কি লাভ? দেখছিস না কি সুন্দর করে চলাফেরা করছে, মনে হয় কিচ্ছু হয়নি। তাহলে কি করবে? কান্না করবে সবার সামনে? তুই রাহুলকে যা বলে অপমান করেছিস, তারপরেও সে কি তোর জন্য চিন্তা করবে? ও তো আমার কম বলেনি। আচ্ছা, তুই যে রাহুলকে বলিস সে যেন তার কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে যেন কথা না বলে, কিন্তু রাহুল কি তোকে মানা করেছিল? রাহুল যে কথাগুলো বলেছে সেটা ঠিকই বলেছে। তুই যদি রাহুলের জায়গায় থাকতি তখন তুই কি করতি? রাহুল কয়েকটা কথা বলেছে, তার জন্য তুই এমন রিয়াক্ট করলি যে তুই বিয়ের জন্য রেডি হয়ে গেলি। ভালোই তো, কালকে সুমনা বলেছে আর 4 দিন পর রাহুল চলে যাবে আজীবনের জন্য আমেরিকা, আর দেশে ফিরবে না। তাতে আমার কি? সত্যি তো, তাতে তোর কি? ক্লাস করবি তোরা? চল, দিশা এখন ক্লাস করবে না, সে তার আবিরের সাথে যাবে। এই বলে জুই আর রূপা চলে যায়। ক্লাস শেষ করে রাহুল চলে যায় বাসায়। আর এদিকে জুই, রূপা আর সুফিয়ানরা মিলে একটা প্ল্যান করে। প্ল্যানটা কি সেটা কালকেই জানতে পারবেন। রাহুল কিন্তু কিছুই জানে না এই প্ল্যানের ব্যাপারে। পরের দিন সকালে জুই আর রূপা কলেজে এসে দিশাকে একটা কার্ড ধরিয়ে দিল। তখন দিশা বলল, কি এটা? কার্ড খুলে দেখ, আর বাকিটা সন্ধ্যাবেলা এলে দেখতে পাবি। মনে করে আসিস। এই বলে জুই আর রূপা রাহুলের সাথে গিয়ে বসে। দিশা গাছতলা থেকে সেটা দেখছে। এদিকে জুই রাহুলকে বলে, রাহুল, একটা হেল্প করতে পারবি? হ্যাঁ আপু, বলো। আমার কিছু শপিং করা ছিল, কিন্তু কাউকে পাচ্ছি না। আজকে ড্রাইভারও আসেনি। এখন তুই যদি আমার সাথে একটু যেতি ভালো হতো। আপু কিন্তু প্লিজ প্লিজ। আচ্ছা, কখন যাবে? 2টা ক্লাস পরে। তুই ক্লাস শেষ করে আমায় কল দিস, আমি চলে আসবো। আচ্ছা। জুই আর রূপা চলে যায় ক্লাসে। দিশাও ক্লাসে চলে যায়। ক্লাস 2টা শেষ করে রাহুল কল দিল জুইকে। জুই কল রিসিভ করে বলে, হ্যাঁ রাহুল, বলো। আপু কই তুমি? এই তো ক্লাস করছি। কোথায় যাবে তুমি? ও আচ্ছা, আমি আসছি। এইদিকে দিশা জুয়ের মুখে রাহুলের নাম শুনে মনোযোগটা জুয়ের দিকে দিল। জুয়ের কথাগুলো শুনে দিশা বলে, কার সাথে কথা বলছিলি? রাহুলের সাথে। ওরকম করে কথা বললি কেন? কোন রকম? মনে হচ্ছে তোর বিএফ এর সাথে কথা বলছিলি। ঠিক ধরেছিস। মানে? সন্ধ্যাবেলা দেখতে পাবি। এই বলে আমি ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। জুই বের হবার সাথেও দিশাও বের হয়ে যায়। দিশা বাইরে এসে দেখতে পায় জুই আর রাহুল হাসাহাসি করতে করতে বেরিয়ে যাচ্ছে। জুই রাহুলকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে তারা জিএপিএফ। দিশা কেন জানি জুই আর রাহুলকে জড়িয়ে ধরাটা মেনে নিতে পারছে না। দিশার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তখন সুফিয়ান বলে, আপু, দাওয়াত পেয়েছেন আপনি? কিসের? আজকে তো রাহুলের। কি রাহুলের? যে বাপের বাসায় গেলে দেখতে পাবেন। ওয়েট ওয়েট ওয়েট, জুই ভাবি মানে? আরে কিছু না, তুই সন্ধ্যাবেলা চলে আসিস। এইদিকে জুই রাহুলকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। রাহুলের কেমন যেন অস্বস্তি হচ্ছে, কিন্তু তাও রাহুল বলতে পারছে না। তখন জুই রাহুলকে বলে, রাহুল, বাইক থামা। কেন? কিছু কথা আছে। আমার বাইক থামানোর পর জুই আপু আমার সামনে এসে বলে, আজকে আমি তোকে যা বলবো তুই করবি, কথা দে আমায়। কি করবো আপু? তুই আমার বিয়ে সাজতে হবে, তোর কিছু করতে হবে না। তবে আমি যা বলবো তুই হ্যাঁ বলবি, না করবি না। কিন্তু আপু, এটা তো হয় না। প্লিজ ভাই, শুধু আজকের দিনটা, না হলে বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তুই আমায় হেল্প কর। আমি কি করব চিন্তা করছিলাম। আমার জন্য জুই আপুর কোনো হেল্প হয় তাহলে আমি বিএফ সাজতে কোনো সমস্যা না। আমি তখন বললাম, আচ্ছা আপু, আমি রাজি। এই তো আমার সুইট ভাইটা, আমি জানতাম মানা করবি না। হয়েছে, এখন কোথায় যাবে? শপিং এ চলো। তারপর জুই আর রাহুল চলে যায় শপিং এ। জুই তার প্রয়োজনীয় কিছু জিনিস, কয়েকটা ড্রেস, কিছু কসমেটিক কিনে নেয়। তারপর রাহুল বলে, শেষ তো তোমার আপু, না আরো কিছু বাকি আছে কেনার? আছে, এখন চল। কোথায়? বেলে যাব। আমাদের সিলেটে ছেলেদের কাপড়ের জন্য বেস্ট হলো বেল। কিন্তু বেলে তো ছেলেদের কাপড় মেলে। জানি আমি। তারপর শপিং মলের সামনে এসে বাইক থামায় রাহুল। বাইক থেকে নেমে দুজন ভিতরে ঢুকে। জুই আপু রাহুলের জন্য হালকা আকাশি টি শার্ট, একটা কালো শার্ট আর 2টা প্যান্ট কিনে। তখন রাহুল বলে, আপু, তুমি কি ছেলেদের মতো পোশাক পরবে? আরে গাধা, আমি পড়তে যাব কেন? তাহলে কিনতেছো যে? আমি বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে রাহুলের হাতে ব্যাগগুলো তুলে দিয়ে বললাম,
এইগুলো তোর জন্য কিনেছি। সন্ধ্যাবেলা এই কালো শার্ট আর 2টা প্যান্টের মাঝে একটা পরে আসবি। আচ্ছা, বড় আপুদের কাছ থেকে গিফট পেতে তো আমার বেশ খুশি লাগে। তারপর রাহুল জুইকে নিয়ে জুয়ের বাসা দিকে রওনা দিল। একটু সামনে গিয়ে ট্রাফিক জ্যামে পড়তে হয় রাহুলদের। এইদিকে দিশাও জ্যামে আটকে ছিল। তখন দিশা দেখলো রাহুল আর জুই হাসাহাসি করছে। ওদের দেখে মনে হচ্ছে অনেক খুশি। আবার জুইয়ের হাতে শপিং ব্যাগও দেখতে পাচ্ছে দিশা। রাহুল কথা বলার ফাঁকে তাকে দেখে দিশা তাদের দিকে তাকিয়ে আছে। তখন রাহুল সেটা দেখে হালকা হেসে জুয়ের সাথে আরো হেসে হেসে কথা বলতে থাকে। ট্রাফিক ক্লিয়ার হলে রাহুল এক টানে চলে যায় রাহুলের বাসায়। জুইকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে রাহুল, আর দিশা আড়াল থেকে সেটা খেয়াল করেছে। দিশা তখন রাহুলের সামনে গিয়ে গাড়ি থামায়। দিশা রাহুলের সামনে এসে বলে, বেশ ভালোই আছো দেখছি। আমি হালকা হেসে বললাম, ভালো থাকার চেষ্টা করছি। ভালোই। তা আপু, আপনি এইভাবে গাড়ি থামালেন যে? জুয়ের সাথে এত কি তোর? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? সম্পর্কটা শেষ হয়নি কয়দিন হলো, এর মাঝে আরেকজনকে পটিয়ে নিলি? বাহ, ভালোই। আমি হালকা হাসলাম। হাসছিস যে? এতেই আপনাদের জ্বলে উঠে গেল আপনার। আর আমায় কি বললেন, কয়েকদিন হলো আরেকজনকে পটিয়ে নিলাম। আর আমি কি আপনার মতো? আমাকে যে কথাটি বললেন সেটা আপনি নিচেকে বলুন। এই বলে আমি বাইক নিয়ে চলে আসলাম। সত্যি বলতে ওই দিনের পর থেকে দিশার সাথে আমার কথা বলার ইচ্ছেটা হারিয়ে গেছে। এইসবের মায়াও আমায় কাটাতে হবে। আমারও যে সময় হয়ে গেছে। রাহুল বাসায় ঢোকার আগে রাহুলের ফোনে একটা কল আসে। রাহুল ফোন রিসিভ করতেই শুনতে পেল কিছু কথা। তখন রাহুল বলে, কখন যেতে হবে? রাতে আমি বাস স্ট্যান্ডে থাকবো। রাহুল চলে আসে বাসায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সিস্টি আপু দুলাভাইয়ের রুমে। রাহুল বাইরে থেকে দাঁড়িয়ে বলে, আপু দুলাভাই আসবো? আরে আয়, অনুমতি নিচ্ছিস কেন? অনুমতি নেবে না? হঠাৎ যদি এই ছোট ছেলেটা কিছু দেখে ফেলে তখন? আমি রাহুলের কান ধরে বললাম, ওই ফাজিল, ফাজলামি কইয়ে কর। ছাড়ো। খালা বাবু, তো দিনকাল কেমন যাচ্ছে? ভালো। তাহলে তো ভালোই। আপু, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি বলবি তো? কি বলবি? আর এত হেয়ালি না করে বলবি তো? বল, সত্যি বলবি? হ্যাঁ বলবো, বল এখন। আমি যদি শুনিস কখনো আমি মারা গেছি কোন কারণে, তাহলে কি করবি? মানে? বাবু কি বলছো তুমি? দুলাভাই বলছি, 1 মিনিট। আপু বল না। রাহুল, ফাজলামো ভালো লাগে এসব? কিরে, বলবি না? আপু বল না। তোর কি শরীর খারাপ? আমি রাহুলের কপালে হাত দিয়ে দেখলাম, না তো, তোর শরীরটাও ঠিক আছে। তাহলে কি বলছিস তুই? বল না আপু, আমার জানতে ইচ্ছে করছে। আমি রাহুলকে জড়িয়ে ধরে বললাম, কে মারবে তোকে? তোর এই আপু থাকতে কিছু হবে না তোর। এইভাবে সারা জীবন আমার ভাইটাকে জড়িয়ে ধরে রাখবো, তোর কিছু হতে দিব না। আমি হালকা হেসে বললাম, আপু একটা কথা রাখবি আমার? কি? আমি যদি মারা যাই তা বাবা আর মাকে সামলে রাখিস। আমি আপুর চোখের কোণে জল স্পষ্ট দেখতে পেলাম। আমি সেখান থেকে চলে আসলাম। আসার আগে বললাম, আপু। হ্যাঁ বল। তোরা ওই দিন যে জিনিসটা খোঁজার জন্য আমার রুমে গিয়েছিলি সেটা আজকে রাতে দেখতে পারবি। মানে? রাতের জন্য অপেক্ষা কর। আমি আপুর রুম থেকে বের হয়ে এসে নিজের রুমে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। বিকেলে কিছু সময় হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর দুই আপুর দেওয়া শার্ট আর প্যান্ট পরে নিচে গিয়ে সুফিয়ান আর বিশ্বজিতের অপেক্ষা করতে লাগলাম। ওরা আসলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জুইয়াপুর বাসায়। সন্ধ্যার পরে জুইয়াপুর বাসায় গিয়ে পৌঁছে গেলাম। জুইয়াপুর বাসায় গিয়ে জানতে পারলাম আজকে আপুর জন্মদিন। তাই বাসা থেকে বের হয়ে আপুর জন্য একটা হালকা আকাশি রঙের শাড়ি কিনে আবারও আপুর বাসায় রওনা দিলাম। রাস্তায় আসতে একটা জিনিস খেয়াল করলাম, আজকে সিলেটের রাস্তায় পুলিশ, র্যাব, বিজিবি আরো সেনাবাহিনী রয়েছে। আমি তখন একজন র্যাব সদস্যকে বললাম, ভাই কি হয়েছে, এত আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায়? চট্টগ্রামের বর্ডার সীমান্তে সন্ত্রাসী বাহিনীর খোঁজ পাওয়া গেছে, আর তাদের শীর্ষ নেতা জয়নালও সাথে আছে। আমাদের কিছু সদস্য ওইখানে গিয়েছে, কিন্তু সন্ত্রাসীরা ইতিমধ্যে ওদের মেরে ফেলেছে। ওরা নাকি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে আছে। ও আচ্ছা, আসি ভাই তাহলে। আমি জুইয়াপুর বাসায় চলে আসি। এসে আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপুর সাথে কিছু কথা বলে আমি একটা টেবিলে বসে পড়লাম। তারপর কল দিলাম একজনকে। ফোন রিসিভ করতেই বলল, স্যার নিউজ দেখেছেন? না, তবে একজন র্যাব সদস্যের কাছে থেকে শুনেছি। স্যার আমাদের ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে। আমি কি বললাম? ওকে স্যার। এইদিকে দিশাও চলে আসে জুয়ের বাসায়। দিশা এসে জুইকে শুভেচ্ছা জানায়। আমি জুয়ের সাথে কথা বলছিলাম, তখন চোখ পড়ে রাহুলের উপর। রাহুল একটা টেবিলে বসে
ফোনে কার সাথে কথা বলছে, কিন্তু রাহুলকে দেখে মনে হচ্ছে রাহুল কোনো কিছু নিয়ে টেনশন করছে। ফোনে কথা বলা শেষ করে রাহুল জোরে টেবিলে একটা ঘুষি মারে, তারপর রাহুল সেখান থেকে চলে যায়। এইদিকে সমস্ত বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে শীর্ষ সন্ত্রাসী জয়নাল বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে গুলি করে মেরে ফেলেছে। সন্ত্রাসীদের সাথে উন্নত মানের বোমা সহ বিভিন্ন এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে, যার জন্য কোনো বাহিনী সামনে এগোতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী শুধু সন্ত্রাসীদের 1 কিলোমিটার দূর থেকে ঘিরে রেখেছে, সামনে যাওয়ার কোনো সাহস কেউ পাচ্ছে না। এইদিকে সকল মন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ মিটিং রুমে বসে আছেন, আর এদিকে আইনমন্ত্রী বলেন, আমাদের কয়জন অফিসার নিহত হয়েছে? পুলিশের 20 জন, যার 14 আর সেনাবাহিনীর 14 জন। এখন কি করবেন আপনারা? স্যার, ওরা 1 কিলোমিটার জায়গায় বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস অ্যাক্টিভ করে রেখেছে। আমাদের কোনো ভুল সিদ্ধান্ত নিলে অনেক বড় খেসারত দিতে হবে। আমরা কি এখন হাতে হাত রেখে বসে থাকবো? স্যার, আমাদের এখন তেমন কোনো অফিসার নেই এই অপারেশন পরিচালনা করার। এত উন্নত মানের এক্সক্লুসিভ ডিভাইস অ্যাক্টিভ রয়েছে, যার সম্পর্কে ধারণা খুবই কম আছে। আমাকে তো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলবেন আপনারা? তখন কি বলবেন আপনাদের ব্যর্থতার কথা? তখন এনএসআই এর এটি বলেন, একজন আছে, তবে তাকে 1.5 বছর আগে বহিষ্কার করা হয়েছে। সে এখন কোথায় আছে কে বলতে পারবে না, আর সে যে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। কার কথা বলছেন বলুন তো? আপনারা সবাই তাকে চিনেন, তার হিংস্রতা সম্পর্কে জানেন। সে কারো কথা শুনে না, সে হলো বেপরোয়া, সন্ত্রাসীদের জম আর ভালোদের ভালো। আপনার কথা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন তো। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি কে সে, কিন্তু কিছুদিন আগেই তো সে মারা গেছে। সেনাপ্রধান বলুন তো কে? আর চৌধুরী? না, তার আসল পরিচয় আপনাদের দিলাম না। তার আসল পরিচয় আপনাদের আমি দিব না। এবার সময় হয়েছে তার সামনে আসা। শুধু তার কোড নামটা আপনাদের বলতে পারি। কে বলুন তো? সুলতান 002, আমাদের এনএসআই এর কাউন্টার টেররিজম ইউনিটের এক্স কমান্ডো অফিসার আর বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান। কিন্তু সুলতানকে আর তার টিমকে তো ডাকাত শামচুরকে ও তার পরিবারের সবাইকে হত্যা করার জন্য বহিষ্কার করা হয়েছিল। শামচুরের স্ত্রী আর মেয়েকে নির্মম ভাবে গুলি করে মেরেছিল সুলতান ও তার টিম। আপনারা জানেন শামসুরের স্ত্রী আর তার মেয়ে ছিল শামসুরের মতোই অপরাধী। সুলতান তো ওদের এনকাউন্টার করে মেরেছিল। আপনারা হলে ওদের অনেক কষ্ট দিয়ে মারতেন। যাক, সেই সব পুরাতন কথা। আপনাদের আরেকটা খবর দিয়ে দিই, সুলতানকে আর তার টিমকে বহিষ্কার করা হয়নি, আবার হয়েছে। মানে? আপনারা জানেন তো, আমাদের এনএসআই এর অফিসাররা প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগে থেকেই এমন কোন পরিস্থিতি হবে জেনে সুলতানকে আন্ডারগ্রাউন্ড রেখেছিলেন। এখন তিনি একমাত্র সুলতানের খোঁজ জানেন। তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। আপনি যোগাযোগ করুন, আমি কিছু করতে পারবো না। সকল ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার। আইনমন্ত্রী তখন মিটিং রুম থেকে ফোন হাতে নিয়ে বের হয়ে যান, আর এদিকে জুয়ের কেক কাটার সময় হয়ে গেছে। তখন রাহুলকে কল দিয়ে জুই বলে, রাহুল কই তুই? আমি বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। আপনারা আমায় আবার সিগারেট খোর বলিয়েন না। আমি সিগারেট টানছিলাম, তখন আমার ফোন বেজে ওঠে। আমি ফোন বের করে দেখি জুই আপু। আমি ফোন রিসিভ করতেই জুই আপু প্রশ্ন করেন। আমি বললাম বাইরে আছে, তাড়াতাড়ি ভিতরে আয়। আসছি। আমি সিগারেটটা ফেলে একটা সেন্টার ফ্রেশ মুখে দিয়ে বাসার ভিতরে যেতে লাগলাম। দিশা দেখছে জুই কেক কাটছে না, কারোর জন্য অপেক্ষা করছে। তখন দিশা বলে, কি রে জুই, কার অপেক্ষা করছিস? আমাদের দুলাভাই নাকি? একটু ওয়েট কর, দেখতে পাবি। আমি দেখলাম জুই বারবার দরজার দিকে তাকাচ্ছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম রাহুল ভিতরে ঢুকছে আর জুইয়ের মুখে হাসি ফুটছে। আমি একটা জিনিস খেয়াল করি নাই, আজকে জুই আর রাহুল কালো শাড়ি আর কালো শার্ট ম্যাচিং করে পরছে। জুই কেক কাটার পর সবাইকে উদ্দেশ্য করে তখন জুই বলে, আপনাদের একজনের পরিচয় করে দিতে চাই, আর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন নিশ্চয়। রাহুল, এদিকে আয়। রাহুল আসার পর আমি রাহুলের হাত জড়িয়ে ধরে সবাইকে উদ্দেশ্য করে বললাম, এই হলো আমার হবু স্বামী রাহুল দাস চৌধুরী। আমরা কয়েকদিন পরে বিয়ে করছি।
আপনাদের সবার দাওয়াত রইল। জুয়ের কথা শুনে সবাই খুশি হয়ে হাততালি দিচ্ছে, আবার কেউ কেউ অভিনন্দন জানাচ্ছে। দিশা তো সেখানে ঠাই দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে জল ফেলছে। তখন রূপা এসে দিশাকে বলে, কিরে কান্না করছিস কেন? আমি কান্না করে বললাম, জুই এটা কি করলো? জুই কি করলো আবার? রাহুলকে ওর স্বামী বললো কেন? তো কি করবে? রাহুলকে আমি ভালোবাসি, তাহলে রাহুলকে ওর স্বামী বললো কেন? সে কি, তোর না বিয়ে ঠিক হয়ে আছে? কিসের বিয়ে? রাহুলকে কিছু কষ্ট দেওয়ার জন্য আমি ওই দিন আবিরের সাথে মিথ্যা অভিনয় করেছি। রাহুলকে বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, কিন্তু জুই আমার বান্ধবী হয়ে এটা কি করে করলো? তখন জুই বলে ওঠে, তুই যেরকম ভাবে অভিনয় করেছিস সেই রকমই করে আমরাও অভিনয় করেছি। আমি পিছনে তাকিয়ে দেখলাম জুই সহ সবাই দাঁড়িয়ে আছে আর জুই কথাটা বলছে। তখন আমি বললাম, মানে? সেদিনের পর আমরা আবিরের সাথে দেখা করি আর আবির আমাদের সবকিছু বলে দেয়, তাই আমরা প্ল্যান করি এই ছোট নাটকটার। সত্যি বলছিস তো জুই তুই? হ্যাঁ দোস্ত, তোকে কি বললে যে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না। তোর একটু আগের কথা শুনে আমার প্রাণটা মনে হচ্ছিল উড়ে যাবে, কিন্তু এখন তোর কথা শুনে আমার প্রাণ আবার ফিরে আসছে। হাওয়া কম দে আমায়। রাহুল কই? এই তো আমার পিছনে। আমি জুয়ের পিছনে তাকিয়ে দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। আমি যে রাহুলের কাছে গিয়ে দাঁড়ালাম, তখনই কয়েকটা গাড়ি এসে ঢুকলো জুইদের বাসায়। গাড়ি থেকে কয়েকজন অফিসার নেমে এসে তাদের পরনে ছিল NSI এর জ্যাকেট। অফিসাররা রাহুলকে স্যালুট করে বলে, স্যার এখনই আপনাকে আমাদের সাথে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে তার সামনে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছে। আসছি, আপনারা গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। আচ্ছা স্যার। আমি দিশার সামনে গিয়ে বললাম, দেখো আমি তোমার জন্য পারফেক্ট না, তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। তুমি আবিরকে বিয়ে করে নাও, আবিরই তোমার জন্য পারফেক্ট হবে। আমার সাথে নিজেকে জড়িও না, তাহলে অনেক কষ্ট পাবে। আমি রাহুলকে জড়িয়ে ধরে বললাম, না, তুমি আমার জন্য পারফেক্ট। আমার আগের ব্যবহারের জন্য মাফ করে দাও। আমার কোনো অভিযোগ নেই দিশা তোমার প্রতি। আমি তোদের থেকে একটা কথা লুকিয়েছি, সেটা কালকে জানতে পারবে সবাই। না, আমি কোথাও যেতে দিব না। দিশা ভালো থেকো। হাসি আমি দিশাকে আমার থেকে ছাড়িয়ে বললাম কথাটা। রাহুল কিন্তু প্রধানমন্ত্রী কেন তোর সাথে দেখা করবেন? জি আপু, সেটা কালকে দেখতে পারবে। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আপু দিশাকে দেখে রেখো। এই বলে আমি চলে আসলাম। দিশা পিছন থেকে চিৎকার করে কান্না করছে আর আমায় ডাকছে। আমি আর পিছনে তাকালাম না। পিছনে তাকালে দিশার কান্না মিশ্রিত চেহারা দেখলে আমি ঠিক থাকতে পারতাম না। আমি গাড়ি করে চলে আসলাম সেখান থেকে। তারপর আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নিলাম। তারপর আমি বাসায় চলে গেলাম আর অফিসারদের বললাম 40 মিনিট অপেক্ষা করতে। আমি বাসার সাদে গিয়ে আপু আর দুলাভাইকে সাদে আসতে বললাম। কিছুক্ষণ পর সৃষ্টি আপু, দুলাভাই, সুমনা আর লিপি চলে আসে। তখন সৃষ্টি আপু বলে, কিরে এত রাতে ছাদে ডাকলি যে? তোদের কিছু বলার আছে। বল। আমি আমার কার্ডটা বের করে দিয়ে বললাম, এই না আপু, তোরা তো এটা খোঁজার জন্যই আমার রুমে গিয়েছিলি। আমি রাহুলের হাত থেকে কার্ডটা নিয়ে বললাম, তার মানে তুই সত্যি? হ্যাঁ, তবে আমার আরেকটা পরিচয় আছে যার জন্য কিছুটা পরিচিত সবার কাছে। সেটা সুলতান 002। কি? হ্যাঁ, আর এই যে লিপিকে দেখছো, লিপি হলো আমার টিমের একজন সদস্য। লিপি তো আমেরিকায় থাকে। আমি লিপিকে আমেরিকায় পাঠিয়েছিলাম তোমাদের দেখাশোনা করার জন্য। মানে? 1 বছর আগে কেউ দুলাভাইকে ফোন দিয়ে টাকা দেওয়ার জন্য হুমকি দেয়। সেই সময় দুলাভাইকে হত্যার হুমকিও দেয়। দুলাভাই সেই সময় বাংলাদেশে অবস্থান করেছিল। দুলাভাই সেই হুমকি পাওয়ার পর থানায় জিডি করে। তারপর জিডির কপি নিয়ে র্যাব অফিসে যায় আর আমি সেখান থেকে জানতে পারি। তারপর আমি খোঁজ নিতে থাকি। এরপর লিপিকে আমি পাঠিয়ে দিই তোমাদের সেফটির জন্য। তোমাদের উপর অনেকবার অ্যাটাক করা হয়েছিল, কিন্তু লিপি আমেরিকার পুলিশের সাথে মিলে সেগুলো প্রতিহত করে। এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না? আপু দুলাভাইও জানতো না কিছু, আর আমি তোদের আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসি মামিমণি আর মামাকে বলে। সবার পিছনে কে রয়েছে? বলছি সেটা, যারা তোমায় টাকা দেওয়ার জন্য কল দিয়েছিল সে হলো শীর্ষ সন্ত্রাসী জয়নাল। জয়নাল বাংলাদেশে এসেছে এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যা করেছে। কিন্তু এসবের সাথে তোর মিল কিসের? মিল আছে, কারণ আমি আর আমার টিম মিলে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সেখানে বিভিন্ন এক্সক্লুসিভ ডিভাইস রয়েছে যার জন্য কেউই সামনে এগোতে পারছে না। আর আমার টিমের 2 জনকে অলরেডি জয়নাল মেরে ফেলেছে, সেটারও হিসাব নিতে হবে। কি? হ্যাঁ আপু, জয়নাল অনেক ভয়ঙ্কর ও অনেক চালাক। আমি যতটুকু জানি
গত কয়েক বছরে ও জয়নালকে এখনো কেউ ধরতে পারেনি। কেউ যদি ওর কাছে পৌঁছেও যায় তাহলে সে তাকে জ্যান্ত রাখে না। দুলাভ ভাই, এসব চিন্তা করলে হবে না। শপথ নিয়েছিলাম, সময় বলছিলাম, নিজের জীবন দিয়ে হলেও মা ও মাতৃভূমিকে কখনো শত্রুর হাতে যেতে দিব না। প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দিব। মাই ডিউটি ইজ টু প্রোটেক্ট বাই ল্যান্ড, বাই সি, বাই এয়ার, বাই গড। এখন তোদের কাছে আমার একটাই চাওয়া, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমরা আমার মা বাবাকে দেখে রাখবে। আরে শালা বাবু, কি বলছো তুমি? জয়নালকে ধরা এতটা কখনো সম্ভব না। আমার কাছে কিছুই অসম্ভব না। আমি মরলে জয়নালকে নিয়ে মরবো। না, তোর যাওয়ার দরকার নেই। আপু, তুই কি চাস নিজের দেশটা একজন সন্ত্রাসীর হাতে চলে যাক আর সে নির্বিচারে মানুষ হত্যা করুক? কিন্তু তোর ওই যে বললাম, যেদিন থেকে এই কাজে যোগ দিয়েছি তখন থেকে নিজের প্রাণটা দেশের নামে লিখে দিয়েছি। রাহুল, না গেলে হয় না ভাই। কান্না করছিস কেন? ভাই, দোয়া করি বিজয়ের বেশে ফিরে আয়। আর লিপি, তুমি এখানেই থাকবে, ওদের দেখাশোনা করবে। স্যার, কিন্তু লিপি, এটা আমার অর্ডার। ওকে স্যার। আপু, একটা কথা বলি, এটা হয়তো আমার শেষ ইচ্ছে। আপু, যদি না ফিরে আসি তাহলে তোর যদি ছেলে হয় তার নামটা আমার নামে রাখিস। এই বলে আমি চলে আসি গাড়িতে। কিছুক্ষণ পর গাড়ি এয়ারপোর্টে গিয়ে থামে। সেখান থেকে হেলিকপ্টারে করে আমরা রওনা দিলাম চট্টগ্রামের সেই বর্ডারের উদ্দেশ্যে। সকালে গিয়ে আমরা সেখানে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখলাম এডি স্যার সেখানে আছেন। আমি স্যারের সাথে কথা বলে সবকিছু জেনে নিলাম। তখন সেনাপ্রধান বলেন, সুলতান, আমাদের কাছে এত সময় নেই। ওরা আমাদের অনেক লোকজনকে মেরে ফেলেছে। শুনেছি ওরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে কয়েকটা ফ্যামিলি রয়েছে, সাথে কতগুলো বাচ্চাও আছে। স্যার, একটু সময় দিন। সুলতান, সেই সময় আমাদের কাছে নেই। কিন্তু আমরা তো আছি স্যার। মানে সুলতান, কি বলছো? স্যার, প্রথমে এখান থেকে সকল সাংবাদিকদের বাইরে সরিয়ে দিতে হবে, কারণ সন্ত্রাসীরা আমাদের সব মুভমেন্ট নিউজের মাধ্যমে জানতে পারবে। স্যার, আমার কয়েকজন ট্রেন্ড স্নাইপার লাগবে আর 2টা প্রশিক্ষণপ্রাপ্ত রোবট লাগবে। তখন সেনাপ্রধান বলেন, সুলতান, আমি কিছুই বুঝতে পারছি না, তোমার কিছু? স্যার, আপনি বসে দেখুন, বিকালে মিশন শুরু হবে। তারপর দুপুরের দিকে ট্রেন্ড স্নাইপার এর একটা টিম এসে পৌঁছায়, 2টা রোবট এসে পৌঁছায়। তারপর রাহুল একটা নকশা দেখিয়ে তার টিমের স্নাইপার টিমের সাথে তার প্ল্যান শেয়ার করতে থাকে বিকালে মিশনে যাওয়ার জন্য। সবাই প্রস্তুতি নিতে লাগলো। আমি স্নাইপারদের বলে দিলাম তারা যেন তাদের পজিশন নিয়ে নেয়। আমি আমার টিমকে আর রোবট 2টাকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এদিকে আমাদের মিশনের কোনো নিউজ টিভিতে দেখতে না পেয়ে জয়নাল কিছুটা চিন্তায় পড়ে গেল। আমি আমার টিম নিয়ে যতই ভিতরে যাচ্ছিলাম ততই সুইসাইড বেল্ট সাথে মাইন্ড গ্রেনেড দেখতে পেলাম। আমি সেগুলো এক এক করে ডিভাইস করে আমার টিমকে নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমরা যখন কিছুটা সামনে এগিয়ে গেলাম তখন কয়েকজন সন্ত্রাসীদের দেখতে পেলাম গাছের উপরে। আমি তখন স্নাইপারদের টাইগার 1 বললাম, টাইগার 1 তোমার ডান দিকের গাছের উপরে আর টাইগার 2 তোমার বাম দিকে। আমি ওকে স্যার বলে ফায়ার করলাম। তারপর স্যারকে বললাম, স্যার ডান সাইড ক্লিয়ার স্যার। ওকে। আমি আমার টিমকে চারপাশে ছড়িয়ে পড়তে বললাম। সবাইকে আগে থেকে বলে রেখেছিলাম সাইলেন্সার লাগিয়ে ফায়ার করার জন্য। আমারও সাইলেন্সার লাগিয়ে সন্ত্রাসীদের দিকে গুলি করতে লাগলাম। সন্ত্রাসীরা বুঝে উঠতে পারছে না গুলি কোথা থেকে হচ্ছে, ফলে সন্ত্রাসীরা উড়াধুরা গুলি করতে লাগলো, কিন্তু কাছের কাজ কিছুই হচ্ছে না। বাইরে সকল সন্ত্রাসীদের মেরে আমি চলে আসি জয়নালের ঘেরাও করা বাড়ির পাশে। আমি আমার টিমকে বলি বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থান করার জন্য আর রোবট দিয়ে প্ল্যান বি অ্যাক্টিভ করে কাজ করার জন্য। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করি তখন কেউ আমার পিছন থেকে আঘাত করে, যার ফলে আমি মাটিতে পড়ে যাই। রাহুল মাটিতে পড়ে গেল। সন্ত্রাসীরা এসে রাহুলকে ধরে ফেলে। রাহুলকে ধরে ওরা মারতে থাকে। তখন জয়নাল বেরিয়ে এসে বলে, কিরে সুলতান, আমাকে এসে ধরবি আর মারবি? আমি আঘাতপ্রাপ্ত কণ্ঠে বললাম, তুই যে অন্য পরিকল্পনা করেছিস সেটা আমি ভালো করেই জানি। তুই দেখছি অনেক চালাক। আরে তোর মতো সন্ত্রাসীর যদি চালাক হতে পারিস তাহলে এনএসএ এর একজন অফিসারের মাথায় কেমন বুদ্ধি হতে পারে বলতে পারিস? মানে তুই কি মনে করেছিস তুই বাচ্চাদের সহ আরো কয়েকজনকে আটকে রেখেছিস? ওদের দেখে তুই আমাদের ফল্ট করবি, কিন্তু সেটা হবে কি করে বলতো? তার মানে? হ্যাঁ, তুই যা চিন্তা করেছিস সেটাই। আর তুই যে জয়নাল না সেটাও আমি জানি। কি করে সম্ভব? তুই উন্নত মানের এক্সক্লুসিভ ডিভাইস অ্যাক্টিভ করেছিলি, আর আমরা ডিজিটাল আর্টিফিশিয়াল রোবটের সাহায্যে নিয়ে কাজ করি।
আর তোর বসকেও আমি বের করে নিয়ে আসবো সবার সামনে। তুই এদের নিয়ে কি 1 কিলোমিটার জায়গায় পার হতে পারবে? আর এখান থেকে বেশি ফিরলে না তুই আমার বসকে বের করবি। মানে? আমি পর্দা সরিয়ে বললাম, এই দেখ মিসাইল, এটার একটা বাটনে ক্লিক করলেই সব শেষ। এটা তোরা যেখানে ক্যাম্প করেছিস সেখানে গিয়ে আঘাত করবে। আর শুনেছি সেখানে অনেক অনেক মানুষ বসবাস করে। আমি এটা শুনে যে জয়নালের দিকে এগোতে যাব, তখনই জয়নাল আমার খুব কাছ থেকে আমায় গুলি করে। গুলিটা আমার বুকে এসে লাগে। ওরা আমায় মারতে মারতে আমার বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ফেলেছিল। গুলিটা আমার বুকে লাগার সাথে সাথে আমি কয়েক হাত পিছনে এসে মাটিতে লুটিয়ে পড়ি। তখন আমার টিমের সদস্য জয় বলে, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার আমি ঠিক আছি, তোমরা এখান থেকে ওদের নিয়ে চলে যাও। এখানে 2টা মিসাইল আছে, মিসাইল গুলো অনেক পাওয়ারফুল। কিন্তু স্যার। জয় তখনই আরেকটা গুলির আওয়াজ শুনতে পায়, আর সাথে রাহুলের চিৎকার। জয়নাল রাহুলের বুকে আরেকটা গুলি করে। স্যার আমি আসছি এখনই। জয়, এটা আমার অর্ডার, সবাইকে নিয়ে এখান থেকে সরে যাও। আমি হয়তো একে মরবো, নয়তো মরবো। তারপর জয় উদ্ধারকৃত পরিবারের সবাইকে নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা দিল। এইদিকে জয়নাল বলছে, কিরে হাওয়া বেরিয়ে গেল? আমি অনেক কষ্টে দাঁড়িয়ে বললাম, হাওয়া তো তোর বের হবে। মানে? তোর পিছনে তাকিয়ে দেখ। আমি এর কথা শুনে পিছনে তাকিয়ে দেখলাম আমার সব লোক মাটিতে শুয়ে আছে। আমি তখন বললাম, কি করে করলি তুই? তুই আমায় গুলি করলি আর আমি কি চকলেট খাবো? টিমালি কি করে? তুই গুলি খেয়ে মাটিতে শুয়ে পড়েছিলি? তুই আমায় গুলি করতে সময় নষ্ট করেছিস 1 মিনিট, আর আমি সেই 1 মিনিটেই খেলা শেষ করে দিলাম। তার বাচ্চা শালা, এবার তোরা সবাই মরবি। এই কথা বলে যখন জয়নাল মিসাইলের কাছে যাবে, তখনই রাহুল জয়নালকে গুলি করে। জয়নাল গুলি খেয়ে মাটিতে শুয়ে পড়ার আগেই মিসাইল অ্যাক্টিভ করে দেয়। রাহুল কোনো রকম কষ্ট করে মিসাইলের কাছে এসে সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু রাহুলের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যাওয়ার কারণে রাহুলের হাত পা কাজ করা বন্ধ হয়ে আসছিল। তারপরও রাহুল অনেক চেষ্টা করে সেটা ডিফিউজ করে। তারপর রাহুল সেখানে বসে পড়ে। রাহুল ফোন বের করে দেখতে পায় দিশার অনেক কল এসেছে, সাথে আপু, দুলাভাই সহ আরো অনেকের। তখন রাহুল দিশার নাম্বারে কল দিল। দিশা কান্না মিশ্রিত কণ্ঠে ফোন রিসিভ করে বলে, রাহুল তুমি কোথায়? কেন ফোন ধরছিলে না? ওরা তোমার কথাই নিয়ে গেছিল। আমি তোমার থেকে অনেক দূরে দিশা। রাহুল কি হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন? রাহুল ভেজা কণ্ঠে বলে, দিশা, আমার অনেক ইচ্ছে ছিল তোমার নিজ হাতে হলুদ ছুঁয়ে দিব, তোমার নিজ হাতে সাজিয়ে নিজের বাড়িতে বউ সাজিয়ে নিয়ে আসবো। তোমার জন্য একটা গোলাপি বেনারসি শাড়ি নিজে পছন্দ করে কিনে তোমায় বলবো, এটা পরে তুমি আমার ঘরে বউ হয়ে আসবে। তুমি তো বলেছিলে তোমার পছন্দের রং গোলাপি, কিন্তু আফসোস তার হলো কই। আমার অনেক কষ্ট হচ্ছে দিশা, মনে হচ্ছে আর দেখা হবে না। দিশা, যেদিন তুমি বলেছিলে তোমার আর আবিরের বিয়ে ঠিক হয়েছে, সেদিন মনে হচ্ছিল আমার কলিজায় কেউ কেমিক্যাল ঢেলে দিয়েছে। পরক্ষণে নিজেকে শান্ত করে নিলাম, কারণ আমি জানতাম আমিও তোমার থেকে একটা সময় দূরে চলে যাব। কিন্তু তার পারছিলাম না, কারণ আমি তো তোমার মাঝে অনেক আগেই হারিয়ে ফেলেছি। নিজের মনের সাথে লড়াই করেও আমি পারিনি তোমার থেকে দূরে যেতে। তবে এবার হয়তো সে সময় এসে গেছে। রাহুল তুমি কি বলছো এসব? আমি তো তোমার বউ হই, তোমার ঘরে আসবো। তুমি কোথায় আছো প্লিজ বলো, আমিও যে তোমায় ছাড়া থাকতে পারবো না। দিশা, বলেছিলাম না দুইজন হাতে হাত রেখে একসাথে হেঁটে যাব গোধূলি বেলায়? সেটা বোঝায় আর হবে না। জানো দিশা, সবার সব আশা পূরণ হয় না, আমারও আশা না হয় অপূর্ণতায় ঢেকে যাবে। জানো তো, তুমি সৃষ্টিকর্তার একটা কথা বলেছিলেন, তুমি যদি কাউকে আমার চেয়ে বেশি ভালোবাসা, আমি হয় তোমায় বা তোমার ভালোবাসার মানুষকে একজনের কাছ থেকে আরেকজনকে দূরে করে নিব। তুমি হয়তো আমিও তোমার থেকে দূরে চলে যাচ্ছি। তোমার জন্য তোমার পছন্দের রঙের গোলাপি বেনারসি আর গায়ে হলুদের জন্য কাঁচা কলা পাতার রঙের শাড়ি তোমার জন্য তোমার আলমারিতে রাখা আছে। রাহুলের কথা শুনে দিশার কান্না যেন বাড়তে লাগলো, সাথে কোনো কিছু হারানোর ভয়টাও কাজ করতে লাগলো। রাহুল কি হয়েছে তোমার, বলবে? এমন করে কেন কথা বলছো? তুমি না তোমার এই বদ মেজাজি সিনিয়র আপুকে ভালোবাসো, তাহলে এমন কথা কেন বলছো? রাহুল কান্নাত্ম স্বরে বলে, আমি আজীবন দূর থেকে আমার এই বদমেজাজি সিনিয়র আপুকে ভালোবেসে যাব। জানো দিশা, একটা কথা মনে হয় তোমায় বলা হয়নি, তোমার আর রাজীবের সম্পর্ক নষ্ট করার পিছনেও আমি ছিলাম। হয়তো তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্যই সৃষ্টিকর্তা আজকে নিয়ে যাচ্ছে তার কাছে। তখন রাহুল দেখতে পায় জয়নালের হাত পা নড়ছে। রাহুল কাছে গিয়ে দেখতে পায় জয়নালের হাতে গ্রেনেড।
তখন রাহুল জয়নালকে গুলি করে দেয় আর জয়নাল গ্রেনেডের পিন খুলে ফেলে। রাহুল এটা দেখে ঘর থেকে লাফ দিবে, এমন সময় গ্রেনেডটা বিস্ফোরণ হয় আর দিশা বলছে, রাহুল কোথায় তুমি? গুলির আওয়াজ হচ্ছে। আর কিছু বলার আগে বিকট একটা শব্দ শুনতে পায় দিশা। সাথে সাথে ফোন কেটে যায়। দিশা আবার কল দিল, কিন্তু রাহুলের ফোন বন্ধ আসছে। দিশা যেন ভয় পেয়ে যেতে লাগলো। দিশা কান্না করছে আর চিৎকার দিয়ে বলছে, আমি তাড়াতাড়ি করে আমার আলমারি খুলে আলমারির ভিতরে রাখা 2টা ব্যাগ দেখতে পেলাম। ব্যাগগুলোতে রাহুলের বলা অনুযায়ী 2টা শাড়ি আছে। আমি শাড়িগুলো জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এইদিকে যাই ক্যাম্পে বাড়ির সদস্যদের নিয়ে যায়। তখন এডি বলেন, জয় কি হলো, তোমরা একা ফিরে এলে যে? স্যার সুলতান স্যার আমাদের বললেন চলে আসতে। সুলতান বললো বলে চলে আসতে হবে? সুলতান ঠিক আছে তো? স্যার সুলতান স্যারের বোধহয় গুলি লেগেছে, আর স্যার বলেছিলেন সেখানে মিসাইল আছে 2টা। হোয়াট? ইয়েস স্যার। এডি আর জয় যখন কথা বলছিল তখন গ্রেনেড বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তখন সবাই সেদিকে তাকায়। এডি আর জয় সাথে সাথে মাটিতে বসে পড়ে। সবাই নিশ্চুপ হয়ে আছে। তখন জয় বলে, স্যার আমি ভিতরে যাব। জয় তুমি কি পাগল হয়ে গেছো? স্যার সুলতান স্যারের কিছু হতে পারে না। এরকম অফিসার কখনোই শত্রুদের হাতে নিজের জীবন বিসর্জন দিতে পারে না। কিন্তু প্লিজ স্যার। জয়, ডিড ইউ ফাইন্ড সুলতান? নো স্যার, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট স্যার। বাট স্যার জয়নাল ফিনিশ, উই গট হিজ ডেড বডি। কিপ সার্চিং। কিছু সময় পর জয় বলে, স্যার উই ফাইন্ড সুলতান স্যার। স্যার কিছু বলা যাচ্ছে না, একটা হেলিকপ্টারের ব্যবস্থা করুন। 25 মিনিট পর জয় সুলতানকে কাঁধে নিয়ে আসে। তখন তাড়াতাড়ি করে সুলতানকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সুলতানের অনেক জায়গায় গুলির আঘাত চিহ্ন সাথে চেহারাটাও কিছু পুড়ে গেছে। নিউজ চ্যানেলে বলছে শীর্ষ সন্ত্রাসী জয়নাল কিছুক্ষণ আগে মারা গেছে। তবে এনএসআই এর কাউন্টার টেররিজম ইউনিটের অফিসার সুলতান ওরফে রাহুলের ছবি দেখিয়ে ও অনেক খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। নিউজটা দেখে সৃষ্টি আপু সহ সবার চোখে জল চলে আসে। রাহুলের বাবা মা ও কান্না করতে থাকে। জুই নিউজটা দেখে দিশাকে কল দিল। দিশা কান্নাবরত অবস্থায় কল রিসিভ করে বলে, হ্যাঁ জুই বল। আমি অবাক হয়ে বললাম, কিসের নিউজ? আর তুই কান্না করছিস কেন? রাহুলের নিউজ মানে? আমি জুয়ের সাথে কথা বলে নিচে এসে দেখি বাবা মা কি নিয়ে কথা বলছে। আমি টিভি অন করে নিউজ চ্যানেলে দিতেই আমার সারা দুনিয়াটা যেন ঘুরতে লাগলো। আমি তখনই বসে পড়ি। বাবা আর মা এসে আমায় ধরে ফেলে। আমি তখন বাবা আর মাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, মা এটা হতে পারে না, রাহুলের কিচ্ছু হতে পারে না। রাহুলকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে সৃষ্টি আপু দিশারা একসাথে মিলে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সৃষ্টি আপু আর দিশারা পৌঁছে জানতে পারে, দিশারা হাসপাতালে গিয়ে জানতে পারে রাহুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সবাই বসে কান্না করছে। রাহুলের মা তো পাগল প্রায় হয়ে গেছেন। সৃষ্টি আপু দিশা সুমনা সবাই কান্না করছে আর ডাক্তার বের হওয়ার অপেক্ষা করছে। এইদিকে হাসপাতালের বাইরে জড়ো হতে থাকে সাংবাদিক পাবলিকরা। কিছুক্ষণ পর হাসপাতালের আইনমন্ত্রী এসে পৌঁছালেন। তিনি রাহুলের বাবা মায়ের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করলেন যে রাহুলের কিছু হবে না। প্রয়োজন হলে রাহুলকে বাইরে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য। দীর্ঘ 3.5 ঘন্টার পর ডাক্তার বের হলেন অপারেশন থিয়েটার থেকে। তখন দিশাকে ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তার রাহুল কেমন আছে? কি হলো, কথা বলছেন না যে আপনি? এবার দিশা চিৎকার করে বলে, কি হলো শুনতে পারছেন না? আপনি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, রাহুল কেমন আছে? তখন সৃষ্টি আপু দিশাকে জড়িয়ে ধরে বলে, আপু কি করে হব? ডাক্তার কিছু বলছে না যে? তখন রাহুলের মামা আর বাবা ডাক্তারের সামনে গিয়ে বলেন, কি হলো ডাক্তার, কথা বলছেন না কেন? বলুন ডাক্তার, আমার ছেলে কেমন আছে? এবার ডাক্তার বললেন, দেখুন আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কি আমাদের চেষ্টা বিফলে চলে গেছে। ডাক্তারের কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন ডাক্তার আবার বলে, আরে আগে আমার কথা তো শুনবেন না? সেটা নয়, আপনারা তো আমার কথা শেষ করতে দিবেন। তখন সবাই কান্না বন্ধ করে আবার ডক্টরের দিকে তাকায়। তখন ডক্টর বলে, আসলে রাহুলের বুকে গুলি খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো গুলিগুলো রাহুলের ফুসফুসে লাগেনি। তবে
তবে কি? রাহুলের মুখের কিছু অংশ পুড়ে গেছে আর বাম পাটা ভেঙে গেছে। অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে রাহুলের প্রাণ সংশয় ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় রাহুল এ যাত্রায় বেঁচে গেছে। ডাক্তারের কথা শুনে সবাই কিছুটা খুশি হয়। তখন দিশা বলে, রাহুলের সাথে দেখা করতে পারবো? না, এখন না, আগে জ্ঞান ফিরুক তারপর। ডাক্তার চলে যায় আর সবাই অপেক্ষা করতে থাকে রাহুলের জ্ঞান ফেরার। পরের দিন সকালে রাহুলের জ্ঞান ফিরে। এক এক করে সবাই রাহুলের সাথে গিয়ে দেখা করে আসে। সব শেষে দিশা রাহুলের রুমে যায়। আমি রুমে প্রবেশ করে দেখলাম রাহুলের বাম পাটা স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে রাখা। রাহুলের মুখের এক পাশে ব্যান্ডেজ করা। কারো রুমে আসার শব্দ আসে আমার কানে। আমি তখন চোখ খুলে দেখলাম দিশা। আমি তখন বললাম, আরে দিশা আসো। আমি কতদিন পরে আবার রাহুলের মুখে নিজের নামটা শুনতে পেলাম। আমি তখন তার পাশে গিয়ে বসলাম। আমি একবার রাহুলকে ভালোভাবে দেখলাম। তারপর আমি কিছু বলার আগেই রাহুল বলে, কি দেখছো এমন করে? কিছু না। তা ঠিক, কি দেখবে বলো তো? আমার তো সব শেষ হয়ে গেল, পাটাও ভেঙে গেছে, সাথে চেহারাটাও। তবে একটা কথা ঠিক বলেছিলাম। কি কথা? তোমাকে আবিরকে বিয়ে করে নিতে বলেছিলাম, দেখলে তো এখন। মানে? আমার এমন অবস্থায় পড়েও তুমি আমায় বিয়ে করবে না, এমনকি কোনো মেয়ে আমার বিয়ে করবে না, তাই বলছি। ওই, আমি তোরে বলছি যে আমি তোরে বিয়ে করবো না? আমি কি তোর চেহারা দেখে প্রেম করছি? দিশা দেখো। কি দেখবো? এরকম পাগলামি করো না। তুমি আমার চেয়ে ভালো কাউকে তোমার লাইফে ডিজার্ভ করো। তোমার স্ট্যাটাস আর কাউকে দেখে বিয়ে করে নিও। আমাকে বিয়ে করলে তোমার অনেক কথা শুনতে হবে লোকের মুখে। তোমার জ্ঞান দেওয়া শেষ? আর কিছু বলার নেই। না বলেই ভালো। দিশা আর রাহুল কথা বলছিল। তখন আইনমন্ত্রী আর এডি রুমের ভিতর প্রবেশ করেন। তখন দিশা রুম থেকে বেরিয়ে যায়। তখন আইনমন্ত্রী বলেন, সুলতান, তোমায় আবার জীবিত দেখতে পেয়ে খুশি হলাম। তোমার জন্যই জয়নালের মতো শীর্ষ সন্ত্রাসীকে শেষ করা গেছে। আমি স্যারের কথা শুনে হালকা হেসে বললাম, স্যার, জয়নাল এখনো মরেনি। মানে? স্যার, আমরা যাকে আসল জয়নাল মনে করেছিলাম সে ছিল ছদ্মবেশী। তাহলে আসল জয়নাল কোথায়? স্যার, সে সিলেটে আছে। তাহলে তো সে আবার তাণ্ডব শুরু করবে। পারবে না স্যার। কেন? কারণ সে আমার লোকের নজরে আছে। কোথায় আছে বলো, আমরা ওকে গ্রেফতার করে নিয়ে আসি। স্যার, কেন ওদের মতো সন্ত্রাসীদের গ্রেফতার করে সরকারের টাকা পয়সা খরচ করবেন? মানে? আমি বুঝতে পারছি রাহুল তুমি কি চাচ্ছ, কিন্তু তুমি সুস্থ হতে তো মাস খানেক লাগবে। স্যার, আমাদের যখন ট্রেনিং এ ইসরায়েলে পাঠিয়েছিলেন তখন তারা আমাদের একটা ট্রিটমেন্ট শিখিয়েছিল। কি? স্যার, এনএসআই ব্যতীত কেউ এই পদ্ধতি জানার কোনো রাস্তা নেই। ও। এইভাবে কেটে যায় 3 দিন। আজকে রাহুলকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। রাহুল সবাইকে বাসে পাঠিয়ে দিলেন। রাহুল তার টিমকে নিয়ে চলে যায় আসল জয়নালের খোঁজে। রাহুলের ওই ট্রিটমেন্ট নিয়ে কিছুটা হাঁটতে পারে, তবে আগের মতো দৌড়াতে পারে না। এদিকে রাহুলের গিয়ে একটা অফিসে ঢুকে। রাহুল সোজা গিয়ে ওই কোম্পানির বসের চেম্বারে গিয়ে বসে পড়ে আর বাকি মেম্বারদের অফিসে সরিয়ে থাকতে বলে। কিছুক্ষণ পর অফিসের বস অফিসে প্রবেশ করলেই সমস্ত অফিসার ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এইদিকে অফিসের বস অফিসে দেখতে পায় তার চেয়ারে কেউ বসে আছে। তখন বস বলে, এই কে তুমি? তুমি আমার চেয়ারে বসে আছো? তখন রাহুল একটা হাসি দিয়ে বলে, আমার কোন পরিচয়টা দিব? তোমার আসল পরিচয় দাও। আচ্ছা, আমার সেই পরিচয় দিলে আপনি চিনবেন সেটাই দিচ্ছি। আমি হলাম সুলতান 002। তো আমি কি করব? আমি এবার তার দিকে ঘুরে বললাম, আর কত অভিনয় করবেন রাজীব চৌধুরী ওরফে জয়নাল? তখন রাজীব যেই পিস্তল বের করবে তার আগেই বাকি অফিসার এসে রাজীবকে ধরে ফেলে। তখন রাহুল বলে, তোকে আমি অনেক আগেই চিনে নিয়েছিলাম, কিন্তু তোর টিমের সব কয়টা শেষ করার জন্য আমি এতটা পরিশ্রম করতে হলো। তোকে আমি ছাড়বো না। চল, তারপর দেখা যাবে কে কাকে ছাড়বে না। তারপর রাজীবকে নিয়ে সবাই বেরিয়ে পড়ে। একটা নির্জন জায়গা নিয়ে গাড়ি থামালো রাহুল। তারপর রাজীবকে গাড়ি থেকে বের করে মাটিতে বসিয়ে দিল। তখন রাহুল বলে, জয়, স্যার, আমাদের টিম মেম্বারদের ও যেভাবে হত্যা করেছিল ঠিক সেইভাবে একে মেরে ফেলবে। আমি বাসায় চলে যাচ্ছি। এই বলে রাহুল চলে যায়। আর জয় ও বাকিরা মিলে রাজীবকে অনেক কষ্ট দিয়ে হত্যা করে।
তারপর রাজীবের লাশকে পুড়িয়ে ফেলা হয়। রাহুল বাসায় এসে বসে তখন নিউজে দেখাচ্ছে কিছুক্ষণ আগে শীর্ষ সন্ত্রাসী জয়নাল পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। সবাই নিউজ থেকে রাহুলের দিকে তাকায়। রাহুল ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় সেখান থেকে। তারপর রাহুল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাহুলের ঘুম ভেঙে যায় কিছুর স্পর্শে। তখন রাহুল চোখ খুলে দেখে দিশা রাহুলকে জড়িয়ে ধরে লিপকিস করছে। তো রাহুল চোখ দিয়ে ইশারা করে বলে, কি হচ্ছে? দিশাও ইশারা করে বলে, যা হচ্ছে হতে দাও। এভাবে কেটে যায় 4 মাস। সৃষ্টি আপুর একটা ছেলে হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে রাজ। রাহুল আর দিশার বিয়ে আজকে। বিয়ের সকল অনুষ্ঠান শেষ করে দিশাকে রাহুলদের বাসায় নিয়ে যাওয়া হয়। রাহুল বাসায় এসে সুফিয়ান আর বিশ্বজিতের সাথে আড্ডা দিচ্ছে। আপনাদের তো বলাই হয় নাই, সুফিয়ান, দিয়া আর বিশ্বজিতও লিপির বিয়ের তারিখ ঠিক হয়ে আছে। রাত 10টায় জুই আপু, রূপা আপু আর সুমনা সাদে এসে বলে, কি রে এখানে কি? আড্ডা দিচ্ছি। যা ভাই, আমার বান্ধবীটা তোর জন্য অপেক্ষা করছে। তো আমও কি করব? অপেক্ষা করুক। ওই বদমেজাজের সিনিয়র আপু অপেক্ষা করলে আমার কি? ভাগ্য ভালো দিশা এখানে নেই, তাহলে যে কি করব সেটা এখন ওকে রুমের ভিতরে নিয়ে ওকে বোঝাবো। ধুর, এখন রুমে যাব না। ওই বদমেজাজে আপু ঘুমিয়ে যাক, তারপর যাব। ভাই আজকে তোর বাসর হবে না? সারার বাসরে মৃত্যু ঘটিয়ে দিল। তার আগে দিশা রাহুলের কলার টেনে নিচে নিয়ে আসে। দিশার রুমে ঢুকে দরজা লাগিয়ে বলে, কিরে কি বলছিলি? কি বলেছি? আমি তোর আপু লাগি? বদমেজাজে সিনিয়র আপু যখন বউ। আজকে তোর বাসর বন্ধ। আমিও বাসর করবো না, আমি গেলাম ঘুমাতে। এই বলে রাহুল বিছানায় শুয়ে পড়ে। এইদিকে দিশা তো রেগে যায়। তার কত স্বপ্ন ছিল এই বাসর রাতকে নিয়ে, কিন্তু হলোটা কি? তখন দিশা বলে, আগে নামাজটা তো পড়ে নে। আমি উঠে নামাজ পড়ে আমার বিছানায় এসে শুয়ে রইলাম। আমি নামাজ শেষ করে জেম লাইট জ্বালিয়ে রাহুলের পাশে বসে। এ কি, আপনি আপনার গেঞ্জি খুলছেন কেন? চুপচাপ থাক। এ কি, আপনি আমার প্যান্ট ধরে টানছেন কেন? তাহলে বল, বাসর করবি? দেখছেন নি আপনারা, এতদিন শুনেছি ছেলেরা বাসরের জন্য পাগল হয়ে যায়, আর আজকে এই মেয়ে বাসর করার জন্য টানাটানি শুরু করেছে। এই তুই কাকে কি বলছিস? আরে কানা বেটি, পাঠক আর পাঠিকাদের বলছে। আসবি না? তোর পাঠক আর পাঠিকাদের সামনে খুলে নিব। এই না না, বিদায় নিয়ে আসতে দাও। আচ্ছা। তো ভাই আর বোনেরা চলে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন। এই বদমেজাজি সিনিয়র বউ যে কি করবে আমার সাথে, একটু বেশি করে দোয়া করেন। হাসি, বাই বাই, আল্লাহ হাফেজ। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে মন্দ বলক সমাজ।